আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। পিলখানা হত্যাকাণ্ড পুরোটাই বিডিআর সদস্যরা চালিয়েছে, কোনো ইফ অ্যান্ড বাট নেই বললেন সেনাপ্রধান। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম, নেতৃত্ব দেবেন নতুন দলের। এবং পেঁয়াজের দরপতনে হতাশ চাষিরা, রাস্তায় ফসল ফেলে প্রতিবাদ, ক্ষতিপূরণের আশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড পুরোটাই বিডিআর সদস্যরা করেছেন, এখানেই ফুল স্টপ, কোনো ইফ এবং বাট নেই। মঙ্গলবার জাতীয় সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিজেদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, কাদা ছোড়াছুরি, মারামারি, কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, 7 মাস অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনারা ফেরত যাবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন তিনি। নিজেদের মধ্যে হানাহানি, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ততার কারণে অপরাধীরা সুযোগ নিচ্ছে বলে মনে করেন সেনাপ্রধান। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছে, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি। নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে। খালি সেনাবাহিনী টিকে আছে, বিমান বাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে। কেন? বিকজ অফ ডিসিপ্লিন। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো কার বিরুদ্ধে যেই অ্যাকশন নেওয়া হয়েছে, অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ। সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে, আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব। দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু, অবশ্যই আমরা করব।
এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকব ইনশাআল্লাহ। সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি মনে করেন সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য তার রাজপথে থাকা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি দিনের ভোট আর রাতে চায় না, বিএনপি আর মৃত ব্যক্তির ভোট চায় না, আয়না ঘর চায় না। মঙ্গলবার দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশে কথা বলেন তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত 16 বছরে পরাজিত হয়নি বিএনপি। শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিত, তাহলে তাকে ভারতে পালাতে হতো না। এ সময় তিনি যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে, সেই এসপি ডিসিদেরও আইনে আওতায় আনার দাবি জানান। বাংলাদেশে হাসিনার মৃত ব্যক্তির ভোট আর চাই না, দিনের ভোট দিনে চাই, রাতে চাই না, আয়নাঘর আর চাই না, টিভি হারুনের অত্যাচার আর চাই না, অতীতের এই নীলফামারীর এমপি বিনা কারণে মামলায় জেল কাটতে আর চাই না। তাই আমার নেতা তারেক রহমান এই সরকারকে স্পষ্ট করে বলে দিয়েছে, শুধু জুলাই আগস্টের বিপ্লব নয়, 16 বছর আমার সামনে বসা এই নীলফামারীর লোকগুলা রাস্তায় থেকে আন্দোলন করে স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মিছিল করেছি, আমরা হরতাল করেছি, আমরা অবরোধ করেছি। তারই সফলতায় জুলাই আগস্টের ছাত্র বৈষম্যের বিপ্লব। আমি জাতীয়বাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, শুধু মনে করিয়ে দিতে চাই বর্তমান সভাপতি সম্পাদক মহোদয়কে, যদি 2018-24 সালে সামান্যটুকু বেইমানি না করতেন, হাসিনার বাপের ক্ষমতা ছিল না, বিএনপিকে বাদ দিয়ে দেশে নির্বাচন। 16 বছর হারুনের রক্তচক্ষু হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে বাংলার মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকেও আপনাদের 500 মাইল দূরে থেকে আপনাদের কাছে আসছি একটি কারণে, আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান, আমার শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে হলে দরকারে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। কুষ্টিয়ার কুমারখালীতে কবরস্থান থেকে 2টি লাশ চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর নূরপুর কবরস্থান থেকে লাশগুলো চুরি হয়। কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে দাফন করা এক পরিবারের লোকজনের চোখে বিষয়টি ধরা পড়ে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে মৃতদের স্বজন ও এলাকাবাসী ছুটে যান। সরেজমিনে গিয়ে পাহাড়পুর নূরপুর কবরস্থানে দুটি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে লাশ দুটি চুরি হয়েছে। যাদের লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। গত রাত্রে ফজরের নামাজ পড়ে আমার ছোট ভাই রইসুল হক গতকাল ভোরে অর্থাৎ আজকে ভোরে ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে যায় দেখে দুইটা পাশাপাশি কবর, আমার ভাতিজার একটা কবর, আমার আম্মার কবর, দুইটা কবর খোঁড়া। তারপর হঠাৎ করে এরকম থতমত খেয়ে গেছে। তারপর আসছে আমার কাছে, আমিও গেলাম, যাই দেখলাম দুইটা কবরই খোঁড়া আছে, কিন্তু কে বা কারা খুঁড়েছে তা আমরা জানি না। আর আমার আম্মা মারা যাচ্ছে বাধ্যজনিত কারণে। তো এখন আমরা মর্মাহত বিষয় খুবই, কিন্তু কি ঘটনা ঘটেছে, কিভাবে কারা নেছে, এটা তো এখন বলতে পারছি না। সারা দেশে ধর্ষণ, ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ওবায়দুল্লাহ মিম সহ অন্যান্য নেতারা। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। পেঁয়াজের দরপতনে হতাশ মেহেরপুরের চাষিরা। গত কয়েক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে যাওয়ায় মোটা লোকসান গুনতে হচ্ছে তাদের, তাই বাধ্য হয়ে রাস্তায় পেঁয়াজ ফেলে মানববন্ধন করেছেন। তবে সরকারিভাবে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান জেলা কৃষি বিভাগ। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ, তবে পেঁয়াজের দরপতনে চাষিদের মধ্যে হতাশা বিরাজ করছে। গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম কমে যাওয়ায় মোটা অঙ্কের টাকা লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন চাষিরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও বর্গা চাষিরা। বাধ্য হয়ে পেঁয়াজের বস্তা নিয়ে মানববন্ধন করেছে তারা। মাথার ঘাম পায়ে ফেলে আমরা আমাদের কষ্ট অর্জিত ফসল ফলিয়ে কেন আমরা আমাদের যৌক্তিক দাবিতে আমরা পণ্য বিক্রয় করতে পারছি না? আমাদের এই চাষিদের প্রতি কেউ খেয়াল করে না। মুখে বলে যে চাষি বলতে বাঁচবে দেশ, অথচ এই চাষিদের প্রতি কারো কোনো সরকারি কোনো খেয়াল করে না। শুধু ওই শহরের বাবুদের কিভাবে সস্তায় খাওয়ানো যায় সেই সব ব্যস্ত থাকে। বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে দেশের পেঁয়াজের ভরাটের ব্যবস্থা করে দিচ্ছে, এটা আমাদের বন্ধ চাই। আমাদের দেশের পেঁয়াজ দেশে থাকুক, তাহলে আমরা দাম না পাইলে আমরা চাষ করবো। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ প্রতি কেজি 20 থেকে 22 টাকায় বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ আগেও খুচরা বাজারে পেঁয়াজ 50 টাকায় বিক্রি করতে দেখা গেছে। সে সময় চাষিরা লাভের মুখ দেখলেও কয়েক সপ্তাহের ব্যবধানে চাষিদের মুখের হাসি বিলীন হয়ে গেছে। জিরাকে করেছি, গরু ছাগল বেচি, সর্বশান্ত হয়েছি। পেঁয়াজ চাষ করে আমাদের ঋণ শোধ হচ্ছে না, তাহলে আমরা সেই বিলিনি খাবো না ঋণ শোধ করবো? বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এলসি দ্রুতভাবে বন্ধ করুক। আমদানি বন্ধ করলে আমরা ন্যায্য মূল্য পাবো। আমরা যদি ন্যায্য মূল্য না পাই, খালি সমিতিওয়ালারা আমাদের কিস্তিওয়ালারা বাড়ি ঝাড়ি খাবে, বাড়ি বেচা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কৃষি বিভাগ বলছে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের প্রক্রিয়া চলমান আছে। আমাদের পেঁয়াজের অবস্থা এখন মাঠে অত্যন্ত ভালো আছে। এখানে চাষিদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাদের যাতে কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় বা এই ধরনের কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমরা এইভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 5066 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এরই মধ্যে কৃষি বিভাগ থেকে 13,400 জন চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় 12 বিঘা জমির পানের বরজে আগুন পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 7 পান চাষি। মঙ্গলবার সকালে মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই পানের বরজে হঠাৎ করে আগুন লাগে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ের ব্যাপারে কিছুই জানা যায়নি। আগুনে 7 চাষির 7 বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে, যার আনুমানিক দাম প্রায় কোটি টাকা। পটুয়াখালীর কলাপাড়ায় কলা গাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জালান দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল 10টার দিকে রাজা মিয়া বিরোধপূর্ণ জমির একটি কলা গাছ থেকে বেশ কিছু কলা কেটে নিয়ে যায়। পরে রাজা মিয়া বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েত গুরুতর আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেয়ার পথে মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোংলায় 2 জনকে আটক করেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ের যৌথ বাহিনীর একটি টিম। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় অভিযান পরিচালনাকালে মোহাম্মদ আব্দুল খালেক খান ও মোহাম্মদ নূর আলী নামে 2 দুষ্কৃতিকারীকে আটক করে। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট BN মাহবুব হোসেন। বান্দরবনের লামার সরয়ে ভূমিরক্ষা সংগ্রাম কমিটির নেতা রিং রং ম্রোকে গ্রেফতারের প্রতিবাদে বান্দরবনে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি ঐক্য সিং মারমা সহ অনেক। এ সময় বক্তারা বলেন, লামা সরয়ের রাবার ইন্ডাস্ট্রি কর্তৃক স্থানীয় ম্রো ও ত্রিপুরাদের 400 একর ভূমি বেদখলের ষড়যন্ত্র চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে ম্রো ও ত্রিপুরাদের জায়গা দখল করে নির্বিচার জুম ভূমি বাসার পুড়িয়ে দিয়ে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তাই রিং রং সহ নিরীহ জুম চাষী ম্রোদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম সহ অন্যান্যরা। স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার। এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ, পৌর সচিব আশরাফুল ইসলাম ভুইয়া, ছাত্র প্রতিনিধি ইয়াসিন তালুকদার রোহিত, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হোসাইন সহ আরও অনেকে। রংপুর বিভাগে কর্মরত সাংবাদিকদের 63 মেধাবী সন্তানকে উপবৃত্তির চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হয় চেক বিতরণ। এ সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, স্নাতক ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে বিভিন্ন অঙ্কের টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফউদ্দিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান সহ রংপুরের কর্মরত সাংবাদিকরা। যারা এবারে বৃত্তির চেক পাচ্ছেন তারা যদি তাদের ফলাফল, আমাদের যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী এই সন্তানরা যদি আগামী বছর শেষে মানে চলতি 2025 সালের শেষে যদি তারা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এবং আমাদের নীতিমালা অনুযায়ী যদি ভালো ফলাফল করতে পারে, আগামীবার শুধু ফলাফলের কপি জমা দিলেই আগামী বছরও এটি অব্যাহত থাকবে, নতুন করে আর আবেদনেরও প্রয়োজন হবে না। আস্থা থাকুক বন্ধুত্বতায়, এই স্লোগানকে সামনে রেখে সাজেকে প্রথমবারের মতো হয়ে গেল SSC 92 ব্যাচের ফ্রেন্ডস ফেস্টিভ্যাল। দুদিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করে SSC 92 ব্যাচের খাগড়াছড়ির সাবেক শিক্ষার্থীরা। বর্ণিল এই উৎসবে খাগড়াছড়ির বন্ধুদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে SSC 92 ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
শহর থেকে বহুদূরে মেঘের রাজ্যে সাজেকে হয়ে গেল এসএসসি 92 ব্যাচের ফ্রেন্ডস ফেস্টিভ্যাল। বর্ণিল এই আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি 92 ব্যাচের বন্ধুরা ছুটে আসে। 22 ফেব্রুয়ারি সকালে খোলা জিপের চড়ে শতাধিক বন্ধু সাজেক যাত্রা করে দুপুরে সাজেক পৌঁছে দুপুরের আহার শেষে দল বেঁধে কলাং পাহাড় হেলিপ্যাডে আড্ডায় মেতে ওঠে তারা। এসএসসি 92 ব্যাচ খাগড়াছড়ি বন্ধুদের আয়োজনে আজকে প্রথমবারের মতো ফ্রেন্ডস ফেস্টিভ্যাল আমরা সকালে যাত্রা শুরু করেছি। একটা অনুষ্ঠানকে উৎসব নয় মহা উৎসবে রূপান্তরিত করতে সাহস নয় দুঃসাহসের প্রয়োজন, যা খাগড়াছড়ির বন্ধুরা করিয়ে দেখেছে। খাগড়াছড়ির বন্ধুদের আয়োজনে ফ্রেন্ডস ফেস্টিভ্যাল 2025-এর সাজেকের আজকের এই আয়োজন আমরা ফেনীর পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে খাগড়াছড়ির বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাতে বারবিকিউ পার্টির ফাঁকে চলে বন্ধু পরিচিতি, স্মৃতিচারণ ও আড্ডা। পরে হয় সাংস্কৃতিক পরিবেশনা। আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি বন্ধুদের কেউ কৌতুক, আবার কেউ কবিতা আবৃত্তি, আবার কেউ গানে মাতে তোলেন সবাইকে। আমরা অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশের বন্ধুরা, এছাড়া অনেক বন্ধুই আশা নিয়েছিল এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে, তারা অনেকে রেজিস্ট্রেশন করেছে, করে বিভিন্ন ব্যস্ততার ফাঁকে আসতে পারে নাই। ফ্রেন্ডস ফেস্টিভ্যাল 2025 খাগড়াছড়ির বন্ধুদের আয়োজনে 2 দিন ব্যাপী সাজেক ভ্যালিতে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে বন্ধুরা এসে প্রোগ্রামকে সফল ও সার্থক করার জন্য অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 23 ফেব্রুয়ারি বিকাল 4টায় খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্রে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে 2 দিন ব্যাপী এই উৎসবের সমাপ্তি হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।